অপলক চোখে সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কালো রঙের সাপটাকে দেখতে পেয়েছিল গোবিন্দ। ঘরের পেছনের দিকের বড় গাছটাতে পাকিয়ে পাকিয়ে উপরের দিকে উঠে যাচ্ছিল। সাপটাকে কিন্তু সবসময় দেখতে পায় না গোবিন্দ, বিশেষ বিশেষ কিছু সময় দেখতে পায়। আর যখন দেখতে পায় তখন কথাটা ভাবতে ভাবতেই গোবিন্দর গোটা শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। কালো সাপটা মস্ত গাছটা বেয়ে উপরের দিকে উঠতে উঠতে তার দিকেই তাকাচ্ছে। গোবিন্দ মনে মনে ভাবল, সূর্য, এতদিন পরে সাপটা এখানে আবার এলো কি করে? আমি যতই চেষ্টা করি না কেন ওকে ওকে আমি কিছুতেই ধরতে পারবো না, তা আমি ভালো করেই জানি। গোবিন্দ পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। বাড়ির পেছনে আধো অন্ধকারে চাঁদের আলোর মধ্যে মোটা সাপটাকে দেখা যায়। ওই আম গাছের গুঁড়ির মতো মোটা কালো সাপটা যে কি করে গাছের ওপর জড়িয়ে জড়িয়ে উঠে যাচ্ছে সে কথা গোবিন্দ বুঝতে পারছিল না। তার নিঃশ্বাস ক্রমে ঘন হয়ে আসছে। চারপাশ থেকে বাতাসটা একটু একটু করে ওকে প্রবলভাবে ধাক্কা দিচ্ছে। সে চিৎকার করে যে কাউকে ডাকবে সেই উপায়টাও নেই। আর ডেকেই বা কি বলবে? ছোটবেলায় তো এমনভাবে ডেকেছিল। আর তারপর সাপের মুখ থেকে ভেসে আসা ফোঁস শব্দটা যেন ভালোভাবে শুনতে পাচ্ছিল গোবিন্দ। এত দূর থেকেও সেটা যেন ভালো করে শোনা যায়। আর তার সঙ্গে গাছের পাতা নড়ার খসখসে শব্দটা যেন বুকের ভেতর আগুন লাগিয়ে দিয়েছিল। একটু একটু করে গোবিন্দ মনে মনে চিৎকার করছিল, আর চিৎকার করে বলছিল, ওই শয়তান সাপটাকে ওকে এখান থেকে চলে যেতে বল, নইলে আমি কিন্তু ওকে শেষ করে ফেলবো। আর ওকে আগুন লাগিয়ে তারপর আমিও এখান থেকে চলে যাব। কথাটা ভেবে গোবিন্দ ঘরের ভেতরের দিকে ঢুকল। হ্যারিকেনটা নিয়ে তারপর সেই আগুনটাকে গাছের পেছন দিকে নিয়ে যাবে বলে হ্যারিকেন তুলে নিয়ে যাওয়ার সময় দরজায় একটা ঘট করে শব্দ হতেই ঘুমটা ভেঙে গেল কমলার। বিছানায় শুয়ে থাকা কমলা এই এমন সময় হঠাৎ গোবিন্দকে জেগে থাকতে দেখে প্রথমে সামান্য কথাই ভেবেছিল। তারপর এই গোবিন্দর মুখের দিকে তাকাতেই দেখতে পেল তার মুখটা কেমন লাল। এত রাতে তুমি এভাবে কি করছো? আর তোমার চোখ মুখটা এমন লাগছে কেন? কমলার কথা শুনে গোবিন্দ মুখ ফিরিয়ে তাকায় তার দিকে। তার চোখ মুখ শুধু লালচে নয়, কেমন যেন ফ্যাকাশে হয়ে রয়েছে। হাতের হ্যারিকেন ঠকঠক করে কাঁপছে। গোবিন্দ কোনো মতে বলল, আবার আবার এসেছে। ওকে আজকে আমি ছাড়বো না, আজকে আমি শেষ করেই ফেলবো। গাছের গায়ে তেল ঢেলে তারপর কথাটা বলতে বলতে গোবিন্দ দৌড়ে গেল বাইরের দিকে। কিছু একটা সমস্যা যে হয়েছে বুঝতে পেরে কমলা বিছানা ছেড়ে ছুটল। বাড়ির পিছনের দিকে ছুটে এসে দাঁড়িয়ে কমলা দেখতে পেল গোবিন্দ হ্যারিকেনটা রেখে গাছের দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, আয় আমার সামনে, সাহস থাকলে আয়, আয় আমার সামনে। এই এই কোথায় গেলি? আয়, কোথায় গেলি তুই? কালো রঙের সাপটা যেন কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে তখনও আম গাছটার ওপরের দিকে উঠছে, যেন তার শরীরটা এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। গোবিন্দর রাগে গোটা শরীর থরথর করে কাঁপছে। দেখতে পাচ্ছ কমলা, ও আবার এসেছে। কেন এসেছে? ও কি ভেবেছে এখানে আর কেউ ওকে দেখতে পাবে না? তুমি ওকে দেখতে পাচ্ছ তো? গোবিন্দর কথা শুনে কমলা কি বলবে বুঝতে পারছে না। চারপাশের বাতাসটা কেমন যেন ভারী হয়ে এসেছে। তার মধ্যে অদ্ভুত একটা বন্য জান্তব গন্ধ শুধু। গাছে কোথাও কিছু নেই, তবুও অজানা কোনো কারণে আম গাছটা মাঝে মাঝে থরথর করে কেঁপে উঠছে। কমলা প্রাণপণে চিৎকার করে ওঠে, তুমি অমন করছো কেন গো? চলো এখান থেকে, চলো এখান থেকে। রাতের বেলা আলো আঁধারে এখানে কি দেখেছো? চলো এখান থেকে। গোবিন্দ মুখ ঘুরিয়ে তাকালো। তার দুই চোখে যেন একটা অদ্ভুত অবিশ্বাস জন্মেছে।
তখন ওর চোখের পাতা তীর তীর করে কাঁপছে, মুখের এক পাশ থেকে লালা বেরিয়ে আসছে যেন। হাতের হারিকেনটা ঝুপ করে আবার মাটিতে নামিয়ে রাখলো সে। আর তারপর সামনের দিকে তাকাতে দেখতে পেল সেই কালো সাপটা যেন তখনও আম গাছটাকে জড়িয়ে উপরের দিকে উঠে চলেছে। গাছের দিক থেকে খসখসে একটা শব্দ ভেসে এসে যেন গোবিন্দর গোটা চোখ মুখটাকে একটা অজানা রঙে ভরিয়ে দিয়েছে। কাঁপা কাঁপা গলায় বলল, তোমার পিছনে ওটা ওটা কে দাঁড়িয়েছে? কমলা একটু ভুল বলেছিল। পেছনে নয়, গোবিন্দর সামনে একটা কালো মতো ছায়া যেন কোথা থেকে এসে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছিল। কিন্তু কমলার চিৎকার শোনার সঙ্গে সঙ্গে সেটা আবার হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু তার আগেই গোবিন্দ নিজেও তাকে দেখতে পেয়েছিল। বুকের ভেতরের সেই দুরু দুরু ভাবটা হঠাৎ যেন একটা বিস্ফোরণে পরিণত হলো। সে প্রচণ্ড চিৎকার করে ছুটে গেল সামনের দিকে। কালো সাপটা তখনও গাছের গুঁড়িটাকে জড়িয়ে ধরে ওপরের দিকে উঠে চলেছে, যেন এই সাপের কোনো শেষ নেই। শুধু পেছন থেকে কমলা চিৎকার করে ছুটে আসতে গিয়ে হারিকেনটা এক পায়ে লাগিয়ে ভেঙে চুরমার করল। আর ঠিক তখনই গাছটার দিক থেকে গোবিন্দ চিৎকার করে বলে উঠল, আবার এসেছিস তুই? আবার এসেছিস? মনে নেই? মনে নেই সেইবার তুই কি করেছিলিস? এইবার আর আমি তোকে কিচ্ছু করতে দেব না। কমলা থমকে দাঁড়িয়ে পড়েছিল, কারণ গোবিন্দ ততক্ষণে দু হাতে আম গাছটাকে জড়িয়ে ধরে যেন তাকে টেনে ছাড়াবার চেষ্টা করছে বলেই তার মনে হলো। কমলার মনে হলো এই একটা রাতের মধ্যে লোকটা পাগল হয়ে যায়নি তো। তার মানে আপনি বলতে চাইছেন মাঝে মাঝে আমরা এমন অনেক কিছুই ভুল দেখতে পারি, তাই তো? যেটা আসলেই নেই কিন্তু আমরা দেখতে পারি। গোটা ব্যাপারটা সহজভাবে বোঝাতে গেলে অনেক কিছু বলতে হবে। তবে তার চেয়ে বরং এটাই বলা ভালো যে মাঝে মাঝে তন্ত্র মন্ত্র কিংবা আরও অনেক কিছুর সাহায্যে এমন কিছু করা যেতে পারে যাতে তোমরা চোখের সামনে যা দেখবে তার সব কিছুই সত্যি নয়, আবার মিথ্যেও নয়। আসলে গোটাটাই একটা অদ্ভুত আলো আঁধারের খেলা। তার মানে আপনি বলতে চাইছেন আপনার কাছে যে লোকটি এসেছিল সে যা যা দেখেছে তার সব কিছু সত্যি নাও হতে পারে। ঠিকই বলেছ। তোমরাই বলো না, ওই লোকটি নিজের বাড়ির পেছনে পুকুরের কাছে গিয়ে দাঁড়িয়ে দেখতে পেল তার বাড়ির পুকুরের পাড়ে বসে একজন লম্বা মতো মানুষ তাদের বাড়ির দিকেই আঙুল তুলে দেখছে, অথচ তারপরে এসে দেখতে পায় সেখানে কোনো মানুষ নেই, একটা কুকুর বসে আছে। দেখো, হতে পারে লোকটা যা দেখেছে তার সব কিছু তার মনের ভুল কিংবা অন্য কিছু, আর এমনটাও হতে পারে যে তাকে কেউ ভুল কিছু দেখিয়েছে। হঠাৎ করে তারানাথ এমন কথা বলল কেন সেটা বুঝতে পারলাম না। তার তো সমস্ত আলো অন্ধকার ভূত প্রেত নিয়েই কারবার। তার মুখে এমন কথা শুনে আমরা আশ্চর্য হয়েছি বুঝতে পেরে সে আবারও বলল, তোমরা বুঝতে পারছো না, যে আমার কাছে এসেছিল তার নাম দিনু। দিনুকে একটা তাবিজ আমি দিয়েছিলাম। তার রাশি খুব হালকা, তবে পদে পদে বিপদ না থাকলে সাধারণভাবে ভয় পাওয়ার মানুষ কিন্তু সে নয়। যাই হোক, তার কথা পরে বলবো। তবে এইটুকু মনে রেখো, দিনু এমনভাবে সাধারণ কিছু দেখে ভয় পেতে পারে না। হয়তো কেউ তার মাধ্যমে কিছু করেছে, আর না হলে ব্যাপারটা তার মনের ভুল। কিশোরী অবাক হয়ে আমার দিকে তাকাতেই আমি বললাম, অবশ্যই। যাই হোক, আমরা সত্যি বুঝলাম না। তবে আপনি বুঝে কি বলবেন বলছিলেন? আর সেই যে একবার কোন গ্রামে গিয়ে কোন এক বিপদের মধ্যে পড়েছিলেন। আরে দেখেছো, কথায় কথায় আসল ব্যাপারটাই ভুলে গিয়েছিলাম। তোমরা ঠিক মনে রেখে দিয়েছো।
তারপরে যাই হোক, দিনুর কথা বলতে গিয়ে ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। কি যেন বলছিলাম আমি। তারানাথ আসলে সত্যি সত্যি আমাদের গল্প বলছিল। আমি আর কিশোরী আজ সকালে যখন তারানাথের বাড়িতে আসার জন্য বেরিয়ে পড়েছি, তখন কিন্তু আকাশে সূর্য রয়েছে। অর্থাৎ এখন আকাশটা কালো মেঘে ভরে থাকলেও তখন কিন্তু এমন অবস্থা ছিল না। উল্টে কিশোরী আকাশ দেখে বলেছিল, বাবা, আকাশটা দেখেছো? বড় অদ্ভুত লাগছে বলে মনে হচ্ছে, তাই না? আজকের দিনে এমন আকাশ। নেহাত যাই হোক, ঠাকুর মশাইয়ের বাড়িতে যাব আর আকাশের অবস্থা এমন থাকবে, সেটা কিন্তু ঠিক মনোপুত হলো না। তার মানে তুমি কি বলতে চাইছো? তারানাথের বাড়িতে গেলে বৃষ্টি হতেই হবে? হ্যাঁ, তারানাথের সঙ্গে এমনিতেই একটা বৃষ্টির সম্পর্ক সত্যিই রয়েছে। তার মধ্যে তুমি যদি সেটাকে আরো গভীর করে তোলো তাহলে। সবই হলো, কিন্তু ঠাকুর মশাইয়ের পসার যে আগের চেয়ে বড্ড কমেছে, সেটা কি খেয়াল করে দেখেছো? মানে যখন চারিয়ে বাড়িতে ছিল তখনও তো আমরা ওখানে যেতাম, তো সেই সময় কিন্তু মাঝে মধ্যেই তার খদ্দের বেশ দেখা যেত। এখন তো তাও দেখা যায় না। আর তারানাথ সে কথা আমাদের মুখ খুলে কখনো বলবে না। কলকাতা শহরের মতো জায়গায় চলে কি করে? একা মানুষ যেমন চলে যায় ঠিক তেমনভাবেই চলে, ও নিয়ে তোমায় ভাবতে হবে না। তবে ঠাকুরমশাইয়ের কিন্তু একটা কথা বলতেই হবে, ঠাকুরমশাইয়ের অভিজ্ঞতা অনেক। এমন সমস্ত কথা তার কাছে জানা যায় যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে থাকে না, বুঝলে? মাঝে মাঝে যে অবিশ্বাস করি না সে কথা বলবো না, কিন্তু শুনতে খুব অদ্ভুত লাগে, তাই না? ওই তো মোড়ে এসে পড়েছি, চলো একটু তেলে ভাজা নিয়ে নেওয়া যাক যাওয়ার সময়। কিশোরী তেলে ভাজা নিল। তারপর যখন বাড়িতে এসে পৌঁছলাম তখন দেখতে পেলাম ওই লোকটি, অর্থাৎ দিনু বলে সম্বোধন করা সেই লোকটি তারানাথের সামনে বসে আছে। কি কথা হয়েছে আমি জানি না, তবে এটুকু বুঝতে পারলাম তারানাথ বেশ চিন্তিত, এবং লোকটিও। কিন্তু লোকটা আমাদের কাছ থেকে চলে যাওয়ার পরে আমরা এগিয়ে যেতেই কিশোরী বলল, লোকটির হাতে কি যেন ছিল দেখলাম বলে মনে হলো ঠাকুরমশাই। হ্যাঁ, ও হলো তাবিজ। ওই তাবিজ দিয়ে অনেক দিন ধরে নিজেকে রক্ষা করে আসছে ও। আসলে ওর কপালটা খুব একটা ভালো ছিল না। এর মাঝে একটা ব্যাপার রয়েছে, অনেক জটিল সমস্যা, বুঝলে? তোমরা বুঝবে না। সেই জটিল সমস্যার কথা অল্প করে যখন তারানাথ আমাদের বলল, তখন যেন ব্যাপারটা আরও জটিল হয়ে পড়ল। আমরা কিছুই বুঝতে পারলাম না। শেষমেশ কিশোরী এবং আমার কথায় তারানাথ যখন গল্পের দিকে ঢুকে পড়েছে, তখন আমরা বেশ খুশি হলাম। পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে তারপর তাতে অগ্নিসংযোগ করে দুবার ধোঁয়া ছেড়ে তারপর তারানাথ বলতে শুরু করলো, তোমরা দিনুকে দেখে বোধহয় তেমন কিছুই বুঝতে পারোনি, কিন্তু এই দিনুর জীবনটা মোটেই সহজ ছিল না। কিভাবে যে দিনু আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছে সেই কথা তোমাদের আলাদা করে বলতে পারবো না। এই সমস্ত কথা তোমাদের অন্য এক সময় বলবো। ঠিক দিনুর মতোই এক অদ্ভুত সমস্যায় জড়িয়ে পড়া একটা পরিবারের সঙ্গে আমার একবার সাক্ষাৎ হয়েছিল, বড়ই অদ্ভুতভাবে। আর সেটা হয়েছিল বলেই সেই পরিবারের এক অদ্ভুত সমস্যার কথা আমি জানতে পেরেছিলাম। সেটাই আজকে আমাদের গল্প। একবার এক সাধুর সঙ্গে কিছুদিনের জন্যে সব সাধনায় লিপ্ত হয়েছিলাম। সব সাধনা করা যে সহজ ব্যাপার নয় তা তো তোমরা ভালো করেই জানো। তো সেই সাধনাতে এক সময় মনে হয়েছিল যে মন প্রাণ দিয়ে লেগে থাকলে সিদ্ধি লাভ করতে পারব, কিন্তু পরে আর তা মনে হয়নি। আর এক্ষেত্রেও তাই হলো। সেই সাধুর সঙ্গে বেশি দিন কিন্তু মন এক জায়গায় টিকল না। বিশেষ করে সব সাধনা শুরু করার পর থেকেই মনটা চঞ্চল হতে লাগলো। একবার সুযোগ পাওয়া গেলেও তারপরে আর কিছুতেই সুযোগ মেলে না। এক গ্রামের কাছে গভীর জঙ্গলের পাশে আমরা একটা খুঁটি গেড়েছিলাম। একদিন সাধু বলল, দেখো তারানাথ, একসঙ্গে দুই সাধু কখনো সাধনা করতে পারে না। তাই তোমার সব সাধনার ব্যবস্থা করে দিয়েই আমি গ্রামে চলে গিয়েছিলাম।
কিন্তু এতগুলো দিন হয়ে যাওয়ার পরেও তুমি কিছুই করতে পারলে না কেন? জানি না সাধু বাবা, কেন যেমন হচ্ছে বারবার মনটা চঞ্চল হয়ে যাচ্ছে। এমনকি সব সাধনার চেষ্টা করেও এত বছর পরেও কিন্তু তা কখনো স্থির থাকছে না। সেক্ষেত্রে আমি কি করতে পারি বলুন তো? হতে পারে কোনোভাবে তোমার মনঃসংযোগ সব সাধনায় বিঘ্ন ঘটাচ্ছে, আর না হলে এমন হতে পারে যে তোমার সব সাধনার সময় এখনো হয়নি, তাই নানাভাবে সমস্যা হচ্ছে। আমি সব সাধনা করলাম, দেখলে তো আমার তো কোনো সমস্যা হয়নি। সাধুর কথায় কেমন যেন অবাক হলাম। আমার সত্যিই সমস্যা হয়েছে। শুধু যে বাইরের নানা রকম সমস্যা তা কিন্তু নয়, মনের ভেতরে থেকেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। তাহলে কি সাধুর কথাই ঠিক? এখনো সব সাধনা করার মতো সময় হয়ে ওঠেনি? সে যাই হোক, সাধুর সঙ্গে আরো 2 দিন থেকে তৃতীয় দিনে সেইখান থেকে বেরিয়ে পড়লাম। সাধু বললেন, আমার মনে হয় তোমার একারই কোনোভাবে পথ খুঁজে নেওয়া প্রয়োজন। তুমি সাধু সঙ্গ করতে পারো, কিন্তু তাদের সঙ্গে সাধনায় এই সমস্ত করলে তোমার কোনো ভালো ফল হবে না। আমার মনে হয় আপনি ঠিকই বলছেন সাধু বাবা, এবং আমার সঙ্গে আগেও হয়েছে। বেশ, আমি তাহলে গ্রামে যাই, আবার আপনার সঙ্গে দেখা হবে। সাধু বিদায় জানিয়ে চলেই যাচ্ছিল। হঠাৎ করে কি মনে হতে আবার পিছু ডেকে বলল, একটা কথা তারানাথ, হয়তো আমি ভুল হতে পারি, কিন্তু কাল রাতে তোমার পাশে আমি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আচ্ছা, রাতের বেলা কি তুমি কোথাও গিয়েছিলে? সাধুর কথায় কিন্তু আমি অবাক হলাম। মন্ত্র সাধনার সমস্ত কিছু আমার অনেক শেখা আছে। মধুসুন্দরী দেবী মাতু পাগলির সাহায্যে নেহাত ক্ষমতাও কম নেই, কিন্তু সবকিছুরই তো একটা শেষ আছে। সবকিছুর পরে রয়েছে আরো কিছু। রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় কেউ যদি আমার পাশে এসে বসে থাকে আর সে কথা শুনতে পায়, তাহলে যে মনে মনে চমকে উঠব সেটাই তো স্বাভাবিক। আমিও চমকে উঠে বললাম, হ্যাঁ, শোয়ার আগে আমরা তো সবার আগে দেহবন্ধন করেই শুয়েছিলাম। আর তাছাড়া এইখানে আসার সময় তো... আসলে ব্যাপারটা কি হয়েছে তা আমি বলতে পারি না। কাল রাতে হঠাৎই ঘুমটা ভেঙেছিল, ভাবলাম একটু উঠেই একটু হাঁটাহাঁটি করে আসি। কথাটা ভেবে গাছের তলা থেকে উঠতে যাব, এমন সময় মনে হলো আশেপাশের বাতাস ভারী হয়ে রয়েছে। প্রথমে কিছু বুঝতে পারলাম না, তারপর হঠাৎ করেই ব্যাপারটা খেয়াল হতে তোমার দিকে তাকালাম তারানাথ। দেখতে পেলাম তুমি ঘুমোচ্ছ। ঠিক তোমার মাথার কাছে গাছের পেছনের দিকে দাঁড়িয়ে কে যেন তোমায় দেখে চলেছে। স্পষ্ট বুঝতে পারছিলাম সেই বাতাস ভারী হয়ে থাকার অনুভূতিটা ওই দাঁড়িয়ে থাকা কালো ছায়ার গা থেকে ভেসে আসছে। একভাবে স্থির হয়ে যখন তাকে দেখলাম, তাকে ভালো বোঝা গেল না। এমনিতে গাছের আড়ালে ছিল বলে তার উপর কালো অন্ধকার যেন গোটা শরীর ছড়িয়েছিল তার। কিন্তু একটা ব্যাপার যেন আমি ভালোভাবে বুঝতে পেরেছি। ওর দুটো চোখ যেন কেমন অদ্ভুত। যাই হোক, ও নিয়ে তুমি চিন্তা করো না। হ্যাঁ, একটু পরেই ছায়াটা চলে গিয়েছিল। তোমায় বলে রাখলাম যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে তার জন্য তুমি তৈরি থাকতে পারো। কথাটা বলতে বলতে সাধু এগোতে লাগলো সামনের দিকে। আমিও মনের মধ্যে অজানা কৌতূহল নিয়ে গ্রামের পথের দিকে চলে গেলাম। বারবার মনে হচ্ছিল সাধু বাবা তো অকারণে আমায় মিথ্যে কথা বলবেন না।
তাহলে রাতের অন্ধকারে আমার মাথার কাছে যাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন সেটা আসলে কি? বিকেলের দিকে গ্রামে গিয়ে আশ্রয় নিলাম। যে বাড়িতে আসলে গিয়েছি সেই বাড়ির গৃহস্থের নাম হরিচরণ চৌধুরী। তারা এক সময় ওই গ্রাম আর ওই এলাকার জমিদার বংশ ছিল। তবে ক্রমে ক্রমে সময় বদলাতে বদলাতে এখন অবস্থা খুব একটা ভালো নয়। তবুও বড় বাড়ি আর তার সঙ্গে এখনো সামান্য কিছু বজায় রয়েছে। তো হরিচরণ চৌধুরীর বাড়িতে এখন লোকজন বেশি কেউ থাকে না। হরিচরণ চৌধুরী নিজে, তার বৃদ্ধা স্ত্রী আর তাদের বাড়ির সর্বক্ষণের একটি কাজের লোক আর তাদের একটি ছেলে, যার মানসিক অবস্থা খুব একটা ভালো না। হরিচরণ চৌধুরী আমায় আশ্রয় দিয়ে বললেন, ঠাকুর মশাই, আমার একটা বিপদ আছে বুঝলেন। আমার ছেলেটাকে একটু ভালো করে দেখবেন তো, যদি কিছু করা যায়। ও একটু ছোটবেলা থেকেই অন্য রকম, আবার তার উপর বেশ কয়েক মাস ধরে একটা সমস্যা হচ্ছে। যেন ভাবনা চিন্তা করে সব সময়, উল্টো পাল্টা ভাবনা চিন্তা করে, কথা বলে, আর 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 বেশিরভাগ সময়ই মানে রাতের বেলা চিৎকার করে। মানে আপনি বলতে চাইছেন যে আপনার ছেলে মানসিকভাবে অসুস্থ হয়ে রয়েছে? তাহলে আপনি কবিরাজ দেখাচ্ছেন না কেন? আর সেক্ষেত্রে আমি কি করতে পারবো বলুন তো? ঠাকুর মশাই, আপনি হয়তো আমার কথাগুলো ঠিক বুঝতে পারলেন না। ওর সমস্যাটা কিন্তু অন্য কিছু। কবিরাজ আমি দেখিয়েছি, অনেক চেষ্টা করেছি, তাতে কোনো কিছু হয়নি। এমনি সময় সে খুব ভালোই থাকে, কিন্তু বিশেষ বিশেষ কিছু রাতে কেমন যেন হয়ে যায়। আর বিশ্বাস করুন, মাঝে মাঝে একটা সাপের কথা বলে। তবে আশ্চর্য, ওই সাপটাকে কিন্তু আমরা কেউ কখনোই দেখতে পাইনি। তার মানে আপনি বলতে চাইছেন আপনার ছেলে যে সাপটাকে দেখতে পাচ্ছে সেইটা? না না ঠাকুর মশাই, মাধব আমার ছেলে না, সে হলো আমার নাতি। আমার ছেলে বৌমা মারা যায় কয়েক বছর আগে, সে অন্য কথা। তখনও মাধবের মধ্যে এমন একটা ব্যাপার আমি দেখেছিলাম, সেসব কথা পরে বলবো। আপনি একটা কাজ করুন, চলুন একবার মাধবের সঙ্গে দেখা করে আসবেন, যদি দেখা করে কিছু বোঝেন। হরিচরণ চৌধুরীর কথায় আমি চলে গেলাম বাড়িটার দোতলায়। পুরনো বাড়ির এখানে ওখানে সামান্য ক্ষয়ে এসেছে। বাড়ির রং বাইরে থেকে কালচে হয়েছে। ছাদের উপরের দিকে কড়িবর্গার কাছে জঞ্জাল জমতে শুরু করেছে। বাড়ির বেশিরভাগ লোকেরাই ওপরের ঘরে থাকে। এই তিনজন ছাড়াও বাড়িতে একজন সর্বক্ষণের কাজের লোক রয়েছে, তার নাম দীনদয়াল। দীনদয়াল কিন্তু আমি আসায় ভারী খুশি হয়েছিল। রান্নাঘরে নিয়ে গিয়ে আমায় হরিচরণ চৌধুরীর স্ত্রী কমলাবালার সঙ্গে সাক্ষাৎ করায়, আর তারপরে আমায় দোতলায় নিয়ে যায় সিঁড়ি ভেঙে। আপনি এসেছেন, আমি বড় খুশি হয়েছি ঠাকুর মশাই। এবার বোধহয় ছোটবাবুর আর কিছু হবে না। দিন কয়েক ধরে ব্যাপারটা বেড়েছে বুঝলেন। ওই যে সাপটাকে যেন দেখতে পায়। কিন্তু আপনি একটা কথা বলুন তো, এই এমন পুরনো বাড়িতে সাপ থাকতে পারে? তার মানে সেই সাপটাকে তোমরা নিজেরা দেখেছো? না না, তাকে নাকি আবার ভালো করে দেখাই যায় না। এত বড় সাপ, ওসব না দেখাই ভালো। আপনি আসেন ছোটবাবুর সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন। মনের মধ্যে কিন্তু একটা কৌতূহল লেগেই রইল। এই বাড়িটা কেমন যেন। গোটা বাড়িটা শুধু পুরনোই হয়ে যায়নি, এখানে ওখানে ভেঙে পড়েছে, যেন ধ্বংসস্তূপের মধ্যে গড়ে ওঠা। আর ওই ধ্বংসস্তূপের একটা বাড়িতে আমরা রয়েছি। যে কোনো সময় সেটা শেষ হয়ে যেতে পারে। হাঁটতে হাঁটতে দোতলার প্রথম দিকের যে কয়েকটা ঘর ভালো আছে, তার মধ্যে একটাতে থাকে হরিচরণ চৌধুরীর নাতি মাধব। তার ঘরের দরজার কাছে যাওয়ার আগেই শুনতে পেলাম
ভেতর থেকে কে যেন কাকে চাপা গলায় বলছে, আবার এসেছিস? বলেছি না কোথাও যাব না, কোথাও যাব না আমি এখান থেকে। আমায় এখান থেকে কোথাও নিয়ে যেতে পারবি না। ব্যাপারটা শুনতে পেয়ে দীনদয়াল চুপ করে দাঁড়ালো। আমার দিকে মুখ ঘুরিয়ে মুখে আঙুল দিয়ে আস্তে আস্তে বলল, সে কি সকাল সকাল শুরু করেছে ঠাকুর মশাই? আপনি চিন্তা করবেন না ঠাকুর মশাই, আপনি একটুখানি দাঁড়ান, আমি এক্ষুনি দেখে আসছি ছোটবাবুর কি হয়েছে। শরীর ভালো নয়, তাই মাঝে মাঝে এমন করে। দীনদয়াল কথাটা বলে চলে গেল বটে, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছিল এই গলা কিন্তু সাধারণ স্বাভাবিক কোনো গলা নয়। যদি এটা মাধবের হয়েও থাকে তাহলে বলবো কিছু একটা সমস্যা রয়েছে। দীনদয়াল দরজাটা দুবার ধাক্কা দিয়ে তারপর ঠেলে ভেতরে ঢুকে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে রয়েছি। দীনদয়াল ভেতরে ঢুকতেই ভেতর থেকে যেন কর্কশ গলায় কেউ কিছু একটা বলে উঠল, আর তারপরে ঘরে জ্বলতে থাকা আলোটা দপ করে বন্ধ হয়ে গেল। এই শব্দ কিংবা অন্য কোনো কারণেই হোক, হঠাৎ করেই ঘরের ভেতরে যেন দীনদয়ালের একটা চাপা আর্তনাদ আমি শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কা দিয়ে যখন আমি ভিতরে গিয়ে দাঁড়ালাম, তখন দেখতে পেলাম বিছানার উপর অদ্ভুতভাবে বসে রয়েছে মাধব। তার চোখের দৃষ্টি জানলার পাল্লার দিকে, আর জানলার পাল্লাটা মাঝে মাঝে যেন তীর তীর করে কেঁপে উঠছে। ছোটবাবু, এখন তোমার সঙ্গে দেখা করতে এসেছে একজন। আমি বলেছি না আমি কারোর সঙ্গে দেখা করব না, কারোর সঙ্গে কথা বলবো না। তোমরা চলে যাবে এখান থেকে। এই বাড়িতে তোমরা থাকলে কিন্তু তোমাদের বিপদ বাড়বে। আমার কথা শোনো। মাধবের কথা কিন্তু শুনলাম না আমি। তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়লাম। আর তখনই মনে হলো ঘরের ভেতরে একটা অদ্ভুত গুমোট গন্ধ। মাধব কিছু বলার আগেই আমি বলে উঠলাম, মাধব, এতক্ষণ তোমার ঘরে কে ছিল বলো তো? মাধব সত্যি করে বলবে, কোনো মিথ্যে কথা বলবে না। আমি যেন তার গায়ের গন্ধ পর্যন্ত পাচ্ছি। আমার কথা শুনে মাধব অবাক হয়ে আমার দিকে তাকালো। তার চোখের দৃষ্টি বিস্ফারিত। সে আমার দিকে তাকালো। তখনও ঘরের ভেতরে দীনদয়াল দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম, দেখো মাধব, কিছু একটা যে ব্যাপার হয়েছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এখন তুমি যদি নিজে আমাকে সেই কথা বলো তাহলে আপত্তি নেই, কিন্তু যদি না বলো তাহলে কিন্তু আমায় সেই কথা জানতেই হবে। মাধবের চোখে মুখে সেই অদ্ভুত ভাবটা এখন কেমন যেন কমে এসেছে। দিনের বেলা ঘরের জানলার পাল্লাগুলো বন্ধ থাকার জন্য আধার হয়ে রয়েছে। দীনদয়ালকে ইশারা করতে সে জানলা দুটো খুলে দিল। এইবারে আমি মাধবকে ভালো করে দেখতে পেলাম। উস্কো খুস্কো চুল, ফ্যাকাশে চেহারা, একটু রোগা। যেমন খুব শরীর খারাপের বুকে মানুষের চেহারা রোগা হয়ে যায়, ঠিক তেমনটাই। চোখ দুটো ভাসা ভাসা, অথচ কেমন যেন বড়। মুখে গোঁফ দাড়িতে সামান্য জঙ্গল। তার বয়স খুব বেশি কিংবা কম কোনোটাই নয়, সেটা দেখেই বোঝা যায়। দীনদয়াল বিছানার দিকে এগিয়ে যাচ্ছিল। আমি বললাম, দীনদয়াল, তুমি এখন নিচে চলে যাও। আমি কিছুক্ষণ মাধবের সঙ্গে একা কথা বলতে চাই। আশা করি তাতে কোনো সমস্যা নেই। ঠাকুর মশাই, আরে আপনাকে তো ডেকেছি ছোটবাবুর সঙ্গে কথা বলার জন্য। আপনি কথা বলুন, আমি নিচে যাই। ঠিক আছে বাবু, হয়ে গেলে নিচে আসবেন। ওপরের ঘরেই আপনার না হয় থাকার ব্যবস্থা করে দেব, ছোটবাবুর পাশের ঘরে। বড়বাবু, বড় মা, ওরা তো নিচে ছাড়া উপরে আসেন না। দীনদয়াল বেরিয়ে যেতেই আমি জানলার পাশটায় গিয়ে দাঁড়ালাম। বাড়ির পেছনের দিকে উঁচু পাঁচিল ছিল এক সময়, এখন তা এখানে ওখানে ভেঙে পড়েছে। একটু দূরে জঙ্গল মতো জায়গা, তারপরে ধানের জমি। ওই দিক দিয়ে গ্রামের বাড়িগুলো বেশ দূরে দূরে। তাছাড়া এই পাশে ওই জঙ্গলের পাশ দিয়ে চলে যাওয়া পথে চলে গেলে আর একটা গ্রাম পড়বে। মাধব কিছুক্ষণ একভাবে চুপ করে ঘরে বসে রইল। আমিও কোনো কথা বলছিলাম না, তাকে সময় দিচ্ছিলাম।
এইবার মাধব বলল, আপনি কি করে জানতে পারলেন ঠাকুরমশাই যে আমি কিছু দেখেছি কিংবা কিছু বুঝতে পারছি? এই বাড়িতে আমি ছাড়া আর কেউ ওকে দেখতে পায় না, বুঝতেও পারে না। তাহলে আপনি? মাধব, আমি হলাম তারানাথ তান্ত্রিক। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে কিছু কিছু ব্যাপার আমি নিজেও বুঝতে পারি। এই বাড়িতে পা দেওয়ার পরেই ব্যাপারটা বুঝতে পেরেছিলাম, কিন্তু কোনো কিছু না জানলে তো আমি কিছুই বুঝব না। আচ্ছা, একটা কথা বলো তো, হরিচরণ বাবু আমায় বললেন তুমি মাঝখানে কিংবা তার কম সময় ধরে একটা কালো সাপকে দেখতে পাচ্ছ, কিন্তু হঠাৎ করে এটা হলো কি করে? কি করে হলো তা তো আমিও জানি না ঠাকুরমশাই, হঠাৎ করে একদিন হলো। এমনিতেই ছোট থেকে আমি সবার থেকে একটু দূরে দূরে থাকি, একা একাই থাকতে আমার ভালো লাগে। তবে সেসব কথা আলাদা। মাসখানেক আগে একদিন সন্ধ্যের দিকে কী কারণে যেন দোতলার বারান্দার কাছে দাঁড়িয়ে আছি, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর আর মনে হলো ঘরের ভেতর থেকে কি যেন একটা ঢুকছে। আমি চমকে উঠলাম। ঘরের দরজা নিজের হাতে বাইরে থেকে ছিটকিনি দিয়েছি। সন্ধ্যার পর দোতলায় প্রয়োজন ছাড়া দীনদয়াল আর কেউ আসে না। ঠাকুরদা ঠাকুরমা দুজনেই একতলাতেই থাকে, তারা উপরে ওঠে না। এই বাড়িতে লোকজন বলতে মাঝে মাঝে গ্রামের সদাশিব সামন্ত আসে, কিন্তু সে উপরে উঠলে আমরা জানতে পারবো। তাছাড়া ঘরের ভেতরে কেউ তো ছিল না। কথাটা মনে হতেই ঠাকুরমশাই দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার পাল্লাটার উপরে হাত রেখে ছিটকিনিটা খুলতে যাব, এমন সময় মনে হলো চারপাশের আলোগুলো যেন বন্ধ হয়ে গেল। হ্যাঁ, একটা অদ্ভুত আলো আঁধারি পরিবেশ তৈরি হয়ে গেল ঠাকুরমশাই। যেন মনে হলো একটা গোটা বাড়িতে আমি একা ছাড়া আর কেউ নেই। আমি চিৎকার করে উঠলাম, দীনদয়াল, দীনদয়াল, কোথায় গেলে? কোথায় গেলে তোমরা সবাই? মাধবের চোখে মুখের দিকে তাকিয়ে দেখতে পেলাম তার চোখ মুখটা যেন কেমন হয়ে এসেছে। ভীষণ ভয় পেলে মানুষ যেভাবে তাকিয়ে দেখে, ঠিক সেইভাবেই সে বন্ধ হয়ে আসা জানলার পাল্লাটার দিকে তাকিয়ে দেখছে। আমি বললাম, তারপর কি হলো? তারপরে আর কি হবে? বুঝতে পেরেই তো আমার ভীষণ ভয় করতে শুরু করেছে। ছিটকিনিটা খুলে দরজাটাকে একটা ধাক্কা দিলাম। ঘরের ভেতর গুড়গুড় করছে অন্ধকার, আর সেই অন্ধকার ঘরের ভেতর যেন ঠিক মাঝামাঝি জায়গায় একটা অদ্ভুত আলো, আর সেই আলোতে যেন একটা মস্ত বড় লম্বা লম্বা বাঁশ গাছের মতো কিছু একটা। বিশ্বাস করবেন না আপনি বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, যেন ঘরের ভেতরে একটা আস্ত বাঁশ গাছ কোথা থেকে এসে পড়েছে, আর সেই গাছটাকে জড়িয়ে ধরে বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে একটা কালো মস্ত বড় সাপ। সেই সাপের চেহারাটা এত বড় যে কোনো মুহূর্তে চাইলে সেই বাঁশ গাছটাকে জাপটে ধরে ভেঙে ফেলতে পারে। তার মাথাটা আমি দেখতে পাচ্ছি না, যেন ওই ঘরের মেঝের ভেতর থেকে উঠে এসেছে শরীরটা, আর উঠে যাচ্ছে উপরের দিকে। ঠাকুরমশাই, আমি চিৎকার করে উঠলাম, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো এইখানে। দেখো দেখো, এখানে দেখো কি হয়েছে, তাড়াতাড়ি এসো। আমার কথায় ততক্ষণে ঠাকুরদা ঠাকুরমা তারপর দীনদয়াল সকলেই উপরে উঠে আসে। সেদিন সদাশিব সামন্ত কি কারণে যেন সন্ধ্যের দিকে আমাদের বাড়িতে এসেছিল, একতলায় বসেছিল। সেসব অনেক পরে বলবো। মানে তারা সবাই যখন ছুটে আসে, আমি দুহাতে নিজের চোখ ঢেকে এখানে বাইরে দাঁড়িয়ে চিৎকার করছি, আর ঘরের দরজা খোলা। ঘরের ভেতরে হ্যারিকেন জ্বলছে, কিন্তু ঘরের ভেতরে কোথাও কিছু নেই। ঠাকুরদা আমার গায়ে হাত রেখে তখন বলল, কি হয়েছে, কি হয়েছে বলতো তোর মাধব? এমন করছিস কেন? ছেলেটাকে এমনভাবে সবসময় উপরের ঘরে একা একা রাখলে তো এমনটাই হবে। তোকে বলেছি, তুই ফিরে যা, তুই তোদের গ্রামে ফিরে গিয়ে ওইখানেই থাক। তাহলে আমার কথা শোন মাধব, ফিরে চল। এখানে থাকলে তোর মোটেই ভালো লাগবে না। অত কম বয়সে এত কিছু হয়েছে, তারপর থেকে কিন্তু
কিন্তু তুই কোন কালো সাপের কথা বলছিস? একটু আগে ঘরের ভেতরে ওইখানে ওইখানে আমি কালো সাপটাকে দেখতে পেয়েছি। আমি ঠিক বলছি সদাশিব কাকা, আমি মিথ্যে কথা বলছি না। মাধব কথাগুলো বলতে বলতে যেন ভয় পেয়েছিল। দুটো হাতে কপালে জমা ঘাম মুছে সে একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিয়ে আমায় বলল, বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমি সত্যি সত্যি দেখতে পেয়েছিলাম, অথচ তখন কোথাও কিছু নেই। আমার কথা কেউ বিশ্বাস করলো না, কেউ না, একমাত্র সদাশিব কাকা ছাড়া। মানে ঘরের মধ্যে ওই বাঁশ ঝাড় আর তার সঙ্গে কালো যে সাপটাকে তুমি দেখতে পেয়েছিলে সেই কথা সদাশিব সামন্ত বিশ্বাস করেছিল। কেন করেছিল জানি না, তবে করেছিল, এটুকুও বলেছিল। তোকে একটা কথা বলি মাধব, তুই যে কালো সাপটাকে দেখতে পাচ্ছিস তা কিন্তু এমনি এমনি পাচ্ছিস না, তার একটা কারণ আছে। মাসখানেকের জন্য খুব সাবধানে থাকবি। মাসখানেকের মধ্যে কিছু একটা ব্যাপার হতে পারে, তবে মাসখানেকের মধ্যেই হবে। আচ্ছা, ওই সাপটাকে প্রথমবার দেখার পরে কি 1 মাস কেটে গেছে? না না ঠাকুরমশাই, 1 মাস কাটেনি। ওর জন্যই তো আমি আরো 1টা মাস ঘরেই থাকি, বাইরে কখনোই যাই না। এই আপনি এলেন তাই, না হলে উপরের ঘরে কেউ এলে তার সঙ্গে দেখা করি না আমি। দেখো মাধব, সমস্যা কিছু একটা তো আছে। তুমি ওই বাঁশ ঝাড়ে যে সাপটাকে দেখতে পেয়েছো তার কথা আমিও বিশ্বাস করে নিচ্ছি, কিন্তু তাতে কিছু একটা হবে। ওই সদাশিব সামন্ত নিশ্চয়ই এমন কিছু একটা জানে যেটা সে তোমায় বলতে পারছে না। আর কোনো ভয় পেয়েছো? ভয় বলে ভয়, মাঝে মাঝে ওই কালো সাপটাকে যেন দেখতে পাই, বিশেষ করে রাতের দিকে। চিৎকার করলে সবাই উপরে আসতো আগে, কিন্তু এখন এলেও যেন বিরক্ত হয়। তবে বুঝতে পারি, তাই আর আমি চিৎকার করে কাউকে ডাকি না। তবে মাঝে মাঝে এখন যেন মনে হয় শুধু রাতের বেলা নয়, দিনের বেলাতেও আমি কাউকে দেখতে পাচ্ছি। দেখো মাধব, এই কালো সাপ আর তোমাদের এই বাড়ি নিয়ে সমস্যা কিছু একটা তৈরি হয়েছে। সমস্যার সমাধান নিশ্চয়ই তুমি করতে চাও। মাধব দুটো হাতে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরল। মাধবের শরীর যেন কেমন ঠান্ডা। সে কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুরমশাই, আমায় উদ্ধার করুন। এইভাবে চলতে থাকলে আমি বেশি দিন বাঁচতে পারবো না। ওই কালো সাপটাকে আমি যেন স্বপ্নের মধ্যেও দেখি, আরো অদ্ভুত অনেক ব্যাপার দেখি, সে কথা বলতে পারবো না। ওই সাপটার মাথা আজ পর্যন্ত কোনোদিন আমি দেখতে পাইনি, তবে একবার মাত্র যেন স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছিলাম একটা মানুষের মাথা বসে আছে সেই সাপটার মাথার উপরে। মাধবের মুখে এমন একটা অদ্ভুত কথা শুনে কিন্তু আমি চমকে উঠেছিলাম। এ আবার কি কাণ্ড! আজ পর্যন্ত এমন কথা কখনো শুনেছি বলে তো মনে হয় না। তাছাড়া এই যে ঘরের ভেতরে বাঁশ ঝাড়, তার মধ্যে কালো সাপ, সবকিছু একা একাই বা কেন দেখতে পাচ্ছে বুঝতে পারলাম না। সদাশিব সামন্ত নামের লোকটির সঙ্গে সাক্ষাৎ করা প্রয়োজন। এই ব্যাপারে যদি সে কিছু জানে। মাধব, হরিচরণ চৌধুরী, কমলাবালা, দীনদয়াল সকলে যে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। মাধবের কাছ থেকেও জানতে পেরেছিলাম এই ব্যাপারটা। সে দেখা শুরু করেছে সপ্তাহ 3 আগে, অর্থাৎ আমাদের হাতে 1 সপ্তাহ সময় রয়েছে। যা করার এই 1 সপ্তাহের মধ্যেই করতে হবে। ও হ্যাঁ, এতক্ষণ ধরে তোমাদের এই গ্রামের নামটাই তো বলা হয়নি। গ্রামের নাম হলো লক্ষণপুর। এতটা বলে তারানাথ চুপ করতে আমি আর কিশোরী অধীর আগ্রহে অপেক্ষা থেকে যেন খানিকটা সময় পেলাম। কিশোরী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বড়ই অদ্ভুত গল্প।
আচ্ছা, তারপরে কি হলো? আর এই মাধব নামের লোকের বাবা মা কোথায় বলুন তো? প্রথমেই যেন বললেন হরিচরণ চৌধুরী বলেছিল তারা মারা গেছে, সেটাও কি সত্যি নাকি? তারানাথ খানিকক্ষণ আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে রইল, তারপর বলল, মাধবের সঙ্গে কথা বলে এবং তার সঙ্গে কিছুক্ষণ থেকে এটা বুঝতে পেরেছিলাম যে মাধব কিন্তু খুব সাধারণ নয়। 1 মাস ধরে তার সঙ্গে অদ্ভুত কোনো ব্যাপার ঘটে চলেছে, কিন্তু এইসব ব্যাপারটা আর কেউ জানে না এবং মানতেও চায় না। কিন্তু তাহলে সদাশিব সামন্ত নামের লোকটি কেন হঠাৎ করে মাধবের কথা বিশ্বাস করেছিল, আমি সেটা ঠিক বুঝতে পারলাম না। সেই দিন রাতের দিকেই আমার খাবার ব্যবস্থা দীনদয়াল আমার ঘরেই করেছিল। খাবার দিয়ে দীনদয়াল চলে যাবার সময় বললাম, দীনদয়াল, তুমি তো এই বাড়িতে অনেক দিন ধরেই আছো। মাধব বাড়িতে ওইসব দেখা শুরু করার পরে কি তুমি নিজে কিছু দেখেছিলে? না ঠাকুর মশাই, আমি কোনো কিচ্ছু দেখিনি। কিন্তু ছোটবাবু যে মিথ্যে কথা বলছে, সে বাবা মার কাছ থেকে দূরে থাকে। সেই ছোটবেলায় অমনভাবে বাবা মা মারা যাবার পর এই মৃত্যু যে কি ভয়ঙ্কর, তা নিজের চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না। মনে হলো যা জানতে চাইছি তা যেন নিজে থেকেই আমার কাছে চলে আসছে। তাই কিছুক্ষণ চুপ করে থাকতে দীনদয়াল বলল, আমি তাহলে ছোটবাবু, বড়বাবু আর বড় মাকে খাবার দিয়ে নিই, আপনি ততক্ষণে খেয়ে দিয়ে নিন। আমি পরে এসে দোতলায় আপনার সাথে কথা বলে যাচ্ছি। আমি তো এমনিতে উপরের তলায় আসি না। তাহলে তোমায় আর দোতলায় উঠতে হবে না, আমি না হয় নিজেই নিচে যাব। খাওয়া দাওয়াটা সেরে ফেলেই তারপরে। দীনদয়াল নেমে যেতেই খাওয়া দাওয়া সেরে ফেললাম। জানলার কাছে দাঁড়াতেই বুঝতে পারলাম এদিকে অন্ধকার নেমে এলে এই চারপাশটা যেন জমকালো হয়ে যায়। ছাদের অল্প আলো বাড়ির চারপাশে ছড়িয়ে রয়েছে। পাঁচিলের ওপারে জঙ্গল আর ফাঁকা জমির মাঝে যেন চাঁদের আলোয় সবকিছু দেখা যায়। তবে এই দিকটা কেমন যেন গমগমে গুমোট। মনে মনে সেই দিন 7 কথাটাই মাথায় এলো। খাওয়া দাওয়া সেরে নিয়ে সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলাম। একটু পরে দীনদয়াল হাতে হ্যারিকেন নিয়ে এসে পৌঁছালো। আকাশটায় কালো মেঘ জড়িয়েছে। চাঁদের আলো একটু আগে যেটুকু দেখা যাচ্ছিল সেইটুকুও কেমন যেন কমে এসেছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে। দীনদয়ালের সঙ্গে নিচের দিকে নেমে চলেছি, ঠিক এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। সিঁড়ি নিচু হয়ে নেমেছে নিচের দিকে। এখানে ওখানে ভাঙন ধরতে শুরু করেছে। সিঁড়ির দুপাশে দেওয়ালটা রয়েছে, আর সেই দেওয়ালের ওপরের দিকটা ছাউনির মতো। মানে আমি কি তোমাকে বোঝাতে পারছি যে বাড়িটা কেমনভাবে তৈরি হয়েছে? মানে সিঁড়ি দিয়ে নামলে তোমার মাথার ওপর বরাবর একটা দেওয়াল মতো নিচের দিকে চলে আসছে। হঠাৎ যেন মনে হলো সেই দেওয়াল বরাবর কিছু একটা নিচের দিকে আমার মাথার ওপরে নেমে যাচ্ছে, আর আমি যদি ওপরে তাকাই ঠিক সঙ্গে সঙ্গে দেখতে পাবো ওখান থেকে কে যেন আমাকে দেখছে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই গোটা শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। ওদিকে দীনদয়াল নিচে নামতে নামতে বলছে, বড়বাবু, বড় মা, ওরা সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। নিচেই এক ঘরে থাকে। অনেক বড় বাড়ি, বুঝতেই তো পারছেন ঠাকুর মশাই। অথচ সব ঘরে তো আর থাকা যায় না। ওই ওপরের সিঁড়ির পাশে 3টে ঘর, আর নিচেও এমন 3টে বাড়ি ভালো আছে। বাকি ঘরগুলোর অবস্থা ভালো নয়। কতদিন যে এখানে। ঠাকুর মশাই, পিছনের দিকে তাকিয়ে আপনি কি দেখছেন বলুন তো? দীনদয়ালের সঙ্গে নামতে নামতে থমকে সিঁড়িতে দাঁড়িয়ে পড়েছিলাম। হ্যারিকেনের আলোটা নিচের দিকে আলোকিত করলেও পেছনটা কিন্তু অন্ধকার। আর ঠিক সেই অন্ধকার পেছনের মধ্যে সিঁড়ির দিকে তাকাতে যেন মনে হলো একটা মানুষ
ঠিক বুকে হেঁটে সাপের মতো করে হামাগুড়ি দিয়ে আমার সঙ্গে নেমে আসছে, কিন্তু আমি থেমে যাওয়ায় সে সিঁড়ির মাঝামাঝি জায়গায় থেমে পড়েছে। দীনদয়াল হ্যারিকেন নিয়ে উপরে উঠে আসছিল। তার মুখে কোনো কথা নেই, কিন্তু আমি হাত তুলে তাকে থামিয়ে দিলাম। কেন জানি মনে হলো আলোটা এসে পড়লে যা দেখতে পাবো তার জন্য আমি তৈরি হলেও দীনদয়াল কিন্তু তৈরি নয়। আমায় এমনভাবে দেখে দীনদয়াল পেছন থেকে বলল, কি হয়েছে বাবু, কি হয়েছে? তার মানে আপনি বলছেন কেউ একজন বুকে হেঁটে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে আসছিল, কিন্তু সেটা কি? অন্ধকারে তার মুখটা ভালোভাবে বোঝা যায় না, তবে অনুমান তো একটা ছিলই, সেটা তোমরাও বুঝতে পারছো। কিন্তু কোথায় যেন একটা খটকা লেগেছিল, তাই দীনদয়ালকে বললাম, হ্যাঁ কিছু না, চলো চলো। বুঝতে পারলাম দীনদয়াল কোনো কিছুই দেখতে পায়নি। আমায় দাঁড়িয়ে পড়তে দেখে সে এগিয়ে এসেছিল। তাকিয়ে দেখলাম সেই অন্ধকার কালো মতো কি জিনিসটা সিঁড়ি দিয়ে আবার কখন যেন একপাশে সরে পড়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু বুঝতে পেরেছিলাম, আমার পেছনে শুধু সিঁড়ি বেয়ে নেমে আসা ওটাই ছিল না, আরও কিছু একটা ছিল, আর সে ছিল মাথার ওপরের দিকে কোথাও। তারানাথের মুখের কথাটা থামল। পাশে রাখা ঘড়া থেকে সামান্য জল খেয়ে একবার গলা খাঁকরানি দিল তারানাথ। কিশোরী বলল, কিন্তু ঘরের মধ্যে বলতে তো ওপরে একমাত্র মাধব থাকতো। যদি মাধব এমনভাবে নেমে আসে, হ্যাঁ, এই তার মানে আপনি বলতে চাইছেন মাধবের মধ্যেই কোনো পরিবর্তন হয়েছিল? এই ভুলটাই আমি করেছিলাম প্রথমে। আমিও ভেবেছিলাম ওটা মাধব ছাড়া অন্য কেউ হতে পারে না, কারণ দোতলায় তো মাধবই থাকে। এই বাড়িতে একতলায় দুজন ছাড়া দোতলায় মাধব আর আমার সামনে দাঁড়িয়ে থাকা দীনদয়াল। তাছাড়া যখন কোনো প্রাণী নেই, তাহলে তো ওটা মাধব ছাড়া অন্য কেউ হতে পারে না। সেই মতোই আমরা নেমে গেলাম নিচের দিকে। বাড়ির চৌহদ্দির মধ্যে প্রাচীরের ধার বরাবর ঘুরে বেড়াচ্ছি। ঠান্ডা হাওয়া ভেসে আসছে। কথায় কথায় দীনদয়াল জানালো সে অনেক বছর আগে এই বাড়িতে এসেছিল। তখন এই বাড়ির অবস্থা এমন ছিল না। এই যে হরিচরণ চৌধুরী, তার বাবা ছিল দিগম্বর চৌধুরী। দিগম্বর চৌধুরীর স্ত্রীর নাম ছিল রত্নাবালা চৌধুরী। সেই রত্নাবালা চৌধুরী হঠাৎ করে অদ্ভুতভাবে মারা পড়ে। অনেকে বলে সে নাকি মারা যায়নি, আত্মহত্যা করেছিল। আবার অনেকে বলে কেউ তাকে খুন করেছিল। অনেকের অনেক মত হলেও তার মৃত্যুটা নিয়ে একটা অদ্ভুত রহস্য ছড়িয়ে রয়েছে। দীনদয়াল বলল, তখন তো আর আমি এ বাড়িতে ছিলাম না। আমি এসেছি বড়বাবু বিয়ে হয়েছে তারপরে। বড়বাবুর বাবা মানে ওই দিগম্বর চৌধুরীর সময়ে শুনেছিলাম যে দিগম্বর চৌধুরী মানুষটা খুব একটা ভালো ছিল না। তবে তার মা রত্নাবালা চৌধুরী নাকি ছিল একেবারে মাটির মানুষ। অমনভাবে সে নিজের গলা কেটে তারপরে ছাদ থেকে লাফিয়ে পড়বে, সে কথা কে জানতো? নিজের গলা কেটে মানে? তাহলে আর কি, একদিন অনেক রাতের দিকে এই বাড়ির লোকজন, তখন তো এ বাড়িতে অনেক লোকজন, বড়বাবুর বয়স তখন অনেক কম, একটা মেয়েলি গলায় চিৎকার শুনে সবাই বাইরে বেরিয়ে আসে। তখন দেখতে পায় ওই যে ওইখানে ওই মাটির উপরে পড়ে রয়েছে একটা মাথা কাটা শরীর। গলাটা পুরোটা কাটা, মাথাটা পড়ে আছে একটু দূরে, যেন উপর থেকে ঝাঁপিয়ে পড়ার সময় মাথা আর গলাটা একসঙ্গে ছিল ঠাকুর মশাই। তারপরে কেউ যেন ধারালো কিছু দিয়ে কেটে দিয়েছে। ছুরি? না, ছুরি টুরি তো কিছু পাওয়া যায়নি ঠাকুর মশাই, তাই তো আশ্চর্য লাগে। ছাদে কোথাও ছুরি নেই, নিচে কোথাও ছুরি নেই, কিন্তু হ্যাঁ, একটা ছাদের উপরে মেঝেতে
একটা অদ্ভুত নকশা কাটা ছিল। তার চারপাশে নাকি অনেক কিছু ছড়িয়ে ছিল, কালো তিল থেকে শুরু করে আরো অনেক কিছু। এবার কি কি ছিল তা আমার তো জানা নেই, তবে অনেকেই কিন্তু বলতো যে শেষের দিকে রত্নাবালা চৌধুরী কিছু একটা করতো। আমি দীনদয়ালকে এই ব্যাপারে আর ঘাঁটালাম না। রত্নাবালা চৌধুরী কি তাহলে কোনোভাবে তন্ত্রমন্ত্র কিছু করেছিল, আর তার জন্যেই? কিন্তু সেটাই বা কি করে হয়? আর যদি সেটাই সে করে থাকে, তাহলে তাহলে ছাদ থেকে তাকে নিচে অমনভাবে মেরে ফেলে দেবে কে? তারপরেই তো এই বাড়িতে এত সমস্যা শুরু হলো। ধীরে ধীরে জমিদারি যেতে শুরু করলো, লোকজন কমলো। এমনিতেই তো বড়বাবু বড় মা জোর করে গেছে, বাড়ির অবস্থা তো আপনি দেখেছেন। আমি আছি, বড়বাবু আর বড় মা অসুস্থ হয় মাঝে মাঝে, বুঝতেই তো পারছেন। তবে বড্ড মনের জোর। তাছাড়া একটা তাবিজ আছে দুজনের কাছে। তাবিজটা কোনো একটা তান্ত্রিক দিয়েছিল। আর ওই মাধবের কাছে কোনো তাবিজ নেই? মাধব কোনো তাবিজ নিজের কাছে রাখে না। কেন রাখে না আমি জানি না ঠাকুর মশাই, চেষ্টা করলেও সে রাখে না। দীনদয়ালের সঙ্গে কথা বলতে বলতে বাড়ির পেছনের দিকে গিয়ে পৌঁছেছিলাম, আর এমন সময় মুখটা তুলে ছাদের দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়তেই কেমন যেন চমকে উঠলাম। এই বাড়ির ছাদে এর মধ্যে যাওয়া হয়নি, এমনকি এর মধ্যে কেউ ছাদে গিয়েছে সেটাও দেখিনি। যতবার দোতলা দিয়ে ওঠার সময় ছাদের দরজার দিকে তাকিয়েছি, সেটা বন্ধই ছিল। কিন্তু মুহূর্তের মধ্যে মনে হলো ছাদের একদম ধারের দিকে কে যেন দাঁড়িয়েছিল এতক্ষণ। আমরা এই দিকটায় আসতেই সে সরে গেল, অর্থাৎ ছাদ থেকে কেউ একজন আমাদের উপর নজর রেখে চলেছে। কিন্তু কে? মনের ভেতরে অনেক কিছুই ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু দীনদয়ালকে সমস্ত কিছু জিজ্ঞাসা করা যায় না। বিশেষ করে সে এখানে এসেছে হরিচরণ চৌধুরীর বিয়ের পর, অর্থাৎ রত্নাবালার আসল কথা সে কোনো কিছুই জানে না। তবে মাধবের সেই সাপ দেখার একটু আগে সিঁড়ি থেকে বুকে হেঁটে নেমে আসা মাধব, কিংবা যাই হোক, কিছু হোক না কেন, তার সঙ্গে কি এসব কিছুর কোনো যোগাযোগ রয়েছে? এই কথাগুলোই মনে হচ্ছিল বারবার। মধুসুন্দরী দেবীকে মনে মনে স্মরণ করে বলছিলাম, আমাকে পথ দেখাও। এই গোটা পরিবারের ওপর যে বিপদের অভিশাপ নেমে এসেছে, সেই অভিশাপ উদ্ধার করে যেন সঠিক পথে নিয়ে যেতে পারি। দীনদয়ালের সঙ্গে চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। দীনদয়াল যা বলল সব কিছুই শোনা, তবে তার মধ্যে একটা অজানা কথা বলল। সে অনেক আগের কথা। সে বলল, এখানে যখন প্রথম আসি তখন তো ওই বললাম বড়বাবুর বড় মার সঙ্গে নতুন বিয়ে হয়েছে। নতুন নতুন বিয়ে, বড় মা বাড়িতে খুব বেশি কোথাও যায় না। তখন বাড়িতে লোকজন কম হলেও বেশ কয়েকজন আছে, রান্নার লোক, দারোয়ান, তারপরে দিয়ে পরে আত্মীয় স্বজনের পরিবার থাকে। তবে একতলার একটা ঘরে বড় মা এবং বড়বাবুর থাকার জায়গা হয়েছে। বড় মা সকালে ঘর থেকে বেরিয়ে রান্না করে যায়। এদিকে বড়বাবু বলেছে বড় মায়ের সঙ্গে সর্বক্ষণ আমারে তককে তককে থাকতে। একদিন দুপুরে বড় মা ঘরে ঘুমোচ্ছেন, আর আমি ঘরের বাইরে দরজা বন্ধ করে বাইরে বসে বড় মারি দেয়া একটা কাজ আমি যেন করে চলেছি। এক সময় হঠাৎ আমার মনে হলো ঘরের দরজা খোলার শব্দ পেলাম। তাকিয়ে দেখতে পেলাম যেন একটা মেয়ে বড় মার ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওই দিকে চলে গেল। আমি মনে মনে আশ্চর্যই হলাম। আশ্চর্য, বড় মার ঘরে কি তাহলে কেউ ঢুকেছিল? ওই মেয়েটা কে বুঝলাম না তো। মেয়েটা দেখতে বড় সড়, মাথায় ঘোমটা, পরনে শাড়ি,
মেয়েটা বেরিয়ে যেতে দরজাটা খোলা রয়েছে। আমি দরজাটার দিকে এগিয়ে গিয়ে ঘরের ভেতরে উকি মারবো কি মারবো না বুঝতেই পারছি না। দেখি বড় মা শুয়ে রয়েছে বিছানার উপরে, কিন্তু ওটা কি? তার দুটো চোখ বিস্ফারিত, মুখটা খোলা, যেন মুখ দিয়ে সে ভালোভাবে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে কোনোভাবে। যেন মনে হলো কিছু একটা হয়েছে। আমি তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে গেলাম। দুটো হাত তুলে যেন বাতাস ধরার চেষ্টা করছে বড় মা। আমি ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতেই একটা খারাপ ব্যাপার দেখতে পেলাম ঠাকুর মশাই। সে কথা আমি জীবনে ভুলবো না। অথচ যেন মনে হচ্ছিল আমি যেটা দেখেছি সেটা সত্যি নাও হতে পারে। দেখি ঘরের বিছানার উপরের দিকে যেন কালো রঙের একটা মাকড়সার মতো কি লেপ্টে বসে রয়েছে। দুপুরবেলা, বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, অথচ ঘরের ভেতরে যেন কেমন অন্ধকার হয়ে গেছে। তখনই আমি সামনের দিকে এগোতে গেলাম, বড় মা আমায় ডাকলো। বাঁচা, বাঁচা আমায়। যেন মনে হচ্ছে আমার গলার ওপর কে যেন চেপে বসে রয়েছে। আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে ঢুকলাম। বিছানার দিকে এগোতে যেতেই মনে হলো শুধুমাত্র এই ছাদের সঙ্গে লেগে রয়েছে একটা কালো মাকড়সার মতো জিনিসটাই নয়, ঘরের মধ্যেও যেন আরো কিছু একটা রয়েছে। গোটা ঘরটা ভীষণ গরম। বড় মা বিছানার উপরে ছটফট করছে বুঝতে পেরে আমি আর কিছু না বুঝে ছুটে গেলাম সেদিকে। বিছানার উপর ঝাঁপিয়ে পড়তে যাব, তার আগেই কে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ঠান্ডা বরফের মতো ঠান্ডা একটা হাওয়া যেন চারপাশে ছড়িয়ে যেতে লাগলো। আর তারপরে দরজাটা দড়াম করে শব্দ হয়ে খুলে গেল। পিছনের দিকে তাকিয়ে দেখি একটু আগে যেই মেয়েটা ওই ঘর থেকে বেরিয়ে যেতে আমি দেখেছিলাম, সেই মেয়েটা যেন ওইখানে এসেই দাঁড়িয়েছে। দীনদয়াল নিজের মতোই কথাগুলো বলে চলেছে। আমরা ঘুরতে ঘুরতে সামনের দিকেই যাচ্ছিলাম। ঠিক এমন সময় আবার দেখতে পেলাম ছাদের উপর সেই মূর্তিটাকে। এবার ছাদের এদিকে দাঁড়িয়ে যেন আমাদের দিকেই দেখে চলেছে। আস্তে আস্তে দীনদয়ালকে বললাম, দীনদয়াল একবার ছাদের দিকে তাকিয়ে দেখো তো, কোনো কিছু দেখতে পাচ্ছ কিনা। দীনদয়াল ছাদের দিকে তাকালো, কিন্তু কোনো কিছুই দেখতে পেল না। কেমন যেন আমতা আমতা করে বলল, এই বাড়িতে একমাত্র ছোট বাবু অনেক কিছু দেখতে পেতেন, এখন আপনি দেখতে পান, কিন্তু আর কেউ দেখতে পায় না। কেন বলুন তো? মনে হয় মাধব কোনো কিছু জানতে চায় না, আর আমি সবকিছু নতুন করে জানতে চাই বলেই সবকিছু দেখতে পাই। সেই রাতে ভালো করে ঘুম হলো না। বারবার যেন মনে হলো ঘরের ভেতরে কেউ একটা আছে। বিশেষ করে দোতলার বারান্দা দিয়ে বারবার যেন কারোর হেঁটে যাওয়া, আর মেয়েলি গলায় হাসির শব্দ শুনতে পেলাম। কিন্তু মাধবের কথা মতো সেই সাপটাকে কিন্তু একবারও আমি দেখতে পাইনি। এমনকি সিঁড়ি দিয়ে নামার সময় মাথার উপরে যে ছিল সেটা কিন্তু সাপ নয়। পরদিন সকালে হরিচরণ চৌধুরীর সঙ্গে দেখা হওয়ার আগে দেখা হলো তার স্ত্রী কমলাবালা চৌধুরীর সঙ্গে। তিনি বললেন, মাধব সকালে এসেছিল। মাধব বলল আপনি নাকি অনেক কিছুই বুঝতে পেরেছেন ঠাকুর মশাই, কিন্তু কিন্তু 1 মাস আমার ছেলেও বলেছিল 1 মাসের মধ্যে কিছু একটা হবে। যে ঘটনা ঘটেছিল সে কথা বলার মতো নয়। আর এবার যদি আপনার ছেলে মানে ওই গোবিন্দ?
গোবিন্দ শেষবার যখন এখানে এসেছিল তখনই আমি ওকে বলেছিলাম এখানে থাকতে, কিন্তু আমার কথা কিছুতেই শুনেনি। আমার বৌমাও যদি একবার শুনতো। দেখুন, আপনি যখন এই বাড়িতে প্রথম বিয়ে করে এসেছিলেন, আপনার সঙ্গে কিছু একটা ঘটেছিল। মানে কোনো একটি মেয়েকে আপনি দেখেছিলেন এই বাড়িতে। সে কে বলুন তো? আর এইসব ঘটনা আপনাদের সঙ্গে আর পরে ঘটেনি? অনেক কিছুই ঘটেছিল ঠাকুর মশাই। তবে তারপরে এক তান্ত্রিকের কাছে গিয়ে সবকিছু বলে আমরা তাবিজ তৈরি করেছিলাম। তারপর থেকে আমাদের কিছু সমস্যা হয় না। কিন্তু ওই যে বললাম, গোবিন্দ আর অমলার মৃত্যুর পর মাধব এইখানে এসে উঠেছিল। তারপর থেকে সমস্ত ব্যাপার। ওকে সদাশিব নিজে এখানে এনেছিল, বলেছিল ওখানে থাকলে নাকি সে বাড়তে পারবে না। কিন্তু এতদিন পড়ছে কেন আবারও সেই সাপটাকে দেখতে পেল? শুনেছিলাম গোবিন্দ যখন মারা যায় তার 1 মাস আগে সে ওই সাপটাকে দেখেছিল। কমলাবালা আর কিছু বলতে পারল না। এর মধ্যেই হরিচরণ চৌধুরী এসে পড়েছিল। কি কারণে যেন সে কথার খেই বদলে ফেলল। হরিচরণ চৌধুরী জানালেন, ওই যে লক্ষণপুরের পাশের গ্রাম রামপুরে, যেখানে গোবিন্দ এবং মাধবরা থাকতো, সেখানে সদাশিব সামন্তের বাড়ি। সেইখানে আমি যেতে চাইলে আমার যাওয়ার ব্যবস্থা করে দেবে। আমি বললাম, না, ব্যবস্থা করতে হবে না, আমায় পথ বলে দিলেই আমি চলে যাব। তাছাড়া আমার সঙ্গে কারো যাওয়ার প্রয়োজন নেই। এখানে আমার খুব বেশি কষ্ট হবে না, হেঁটে যাওয়া আমার অভ্যাস আছে। কিন্তু একটা কথা বলুন তো আমায়, আচ্ছা, এই বাড়িতে আপনারা পড়ে আছেন কেন? আপনাদের ভয় করে না? পূর্বপুরুষের বাড়ি তো, এ ছেড়ে আমরা আর কোথায় যাব? ছেলেটা কথা শোনেনি, তাই বেরিয়ে পড়েছিল। বুঝলেন তো, অনেকে বলেই আমাদের বংশের পাপ রয়েছে, তার জন্য এসব হয়। কিন্তু আপনি দেখুন, আমার তো কোনো কিছুই হয়নি। জীবনে কোনো দিন আমি ওই কালো সাপ দেখতে পাইনি। খুব জোর বৃষ্টি নেমেছে, এত সহজে থামবে বলে তো মনে হয় না। আচ্ছা ঠাকুরমশাই, তারপরে বলুন, এই সদাশিব সামন্তের কাছে তো আপনি গেলেন, আর তারপর সে কি বলল সেটা তো এখনও কিছু বুঝতে পারছি না। চৌধুরী বাড়ির গোটা ব্যাপারটা কোনো কিছুই আমার মাথায় ঢুকলো না। চৌধুরী এইখানেই মারা গেছে, তাও আবার ছাদ থেকে পড়ে গলা কাটা অবস্থায়। তাহলে ছাদের উপর আপনি যাকে দেখতে পেয়েছিলেন সেটা কি রত্নাবালা নিজেই নাকি অন্য কেউ? কিন্তু সিংড়ির কাছে তো আপনি দুজনকে দেখেছিলেন, তাই না? একটা যদি মাধব হয় তাহলে আর একটা রত্নবালা হতেই পারে। কিন্তু মাধব যদি কালো সাপটিকে দেখার কথা সকলকে বলতে না পারে, তাহলে রত্নবালাকে দেখার কথা বলল না কেন? মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল, বুঝলে হে। জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু এমন জটিল একটা ব্যাপারে কখনো জড়িয়ে পড়িনি। বুঝতে পারছিলাম এই বাড়ির ইতিহাসে জড়িয়ে রয়েছে কোনো একটা সমস্যা। সেই সমস্যার সমাধান করতে গেলে আমায় সদাশিব সামন্তের কাছে যেতেই হবে। দেখা যাক সে যদি কোনো কিছু জানে। সেই মতো সেদিন সদাশিব সামন্তর বাড়িতে গিয়ে পৌঁছালাম। 2-1 কথায় সমস্ত কিছু বললাম। সদাশিব সংসারী মানুষ, সে আমায় দেখে 2 চোখ কপালে তুলেছে। বাড়িতে 2-একটা কথা বলে আমায় নিয়ে বাইরে বেরিয়ে এসেছে। গ্রামের পথে 2টো বাড়ির পরেই গোবিন্দ, অর্থাৎ মাধবের আগের বাড়ি যেখানে, সেইখানে গিয়ে দাঁড়িয়ে দেখলাম বাড়ির ভিটেতে গাছপালা জন্মেছে। বাঁশের বেড়া থেকে নতুন গাছ পাতা উঠেছে। সেই দিকে দেখিয়ে সদাশিব বলল, এই বাড়িতে দাঁড়িয়ে আমি গোবিন্দকে বলেছিলাম, যে বিপদ ঘাড়ে করে এনেছিস সেই বিপদ তোকে, তোর বউকে আর তোর ছেলেকে কাউকেই ছাড়বে না। তাই খবরদার বাড়িতে ফিরে যা। কিন্তু আমার কথা সে শোনেনি। বিপদ? কিসের বিপদ? আমি মুখ্যযোগ্য মানুষ, এত কিছু আমি বুঝি না, কিন্তু
কিন্তু একবার এক তান্ত্রিক ঘুরতে ঘুরতে আমাদের এই গ্রামে এসেছিল। গোবিন্দ আর তার বউকে দেখে সেই প্রথম কথা বলেছিল। সে তান্ত্রিক কিছুদিন আগেই ওই পাশের গ্রামের এক জঙ্গলের কাছে ছিল। শুনেছিলাম সেখানে সব সাধনা করছিলেন। আমি তার কথা শুনে চমকে উঠলাম। বললাম, পাশের গ্রামে? হ্যাঁ বাবা, সেখানে দুজন ছিল, তার সঙ্গে একজন ছিল। তার কথা কোনো কিছু বলতে পারো? শুনেছিলাম, তবে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল অনেক আগে। মানে সাধু তো এখানে প্রায় 2 মাসের বেশি ছিল। আবার সেই সাধুই আমাদের গ্রামে এসেছিল তখন গোবিন্দকে বলেছিল এক অদ্ভুত সর্পযুগের কথা। দেখুন ঠাকুর মশাই, আমি অত বেশি কিছু জানি না। কাল সর্প দোষ থাকে, কিন্তু কাল সর্প দোষ যদি ভিটে রক্তে মিশে থাকে তা অতি ভয়ঙ্কর। এতক্ষণ পরে সদাশিবের মুখে এই কথাটা শুনে যেন একটা ব্যাপার আমার হঠাৎ করে মনে পড়ে গেল। মনে পড়ল সেই পথের শেষের কাছে সাধু যখন আমায় এই দিকে চলে আসতে বলেছিল এবং আমায় ডেকে নিয়ে গিয়েছিল, তখন কথার শেষে যেন সে বলেছিল, গ্রামের দিকে যাও তারানাথ, সেখানে গেলেই হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। তবে যেটা বললাম সেটা কিন্তু মনে রেখো, বিপদ কিন্তু তোমার পেছনে থাকবে, আর তোমাকেই নিজেকে উদ্ধার করতে হবে। এদিকে সদাশিব ভিটের কাছে দাঁড়িয়ে কথা বলে চলেছে। গোবিন্দ যেদিন সেই কাল সাপটাকে দেখতে পেল, ঠিক সেই দিন সাধু বাবা এসেছিল। গোবিন্দকে অনেক করে বুঝিয়েছিল, কিন্তু গোবিন্দ কোনো কিছুই বুঝতে চায়নি। সে তার সিদ্ধান্তে অনড়। ধীরে ধীরে দেখতে দেখতে 1 মাস পরে গোবিন্দ আর তার বউ দুজনেই একদিন মারা গেল। ভাগ্যিস সাধুর কথায় জোর করে আমি মাধবকে তখন ওর ঠাকুরমার কাছে রেখে এসেছিলাম। মৃত্যুটা কিভাবে হয়েছিল? কিভাবে মারা গিয়েছিল জানি না, তবে পরদিন সকালে ওদের দুজনের মৃতদেহ বাড়ির পেছনের একটা আম গাছের কাছে পড়েছিল। দুজনের শরীরেই একটুও রক্ত নেই, গোটা শরীরে কেমন যেন চাকা চাকা লাল রঙের দাগ। আর তার চেয়েও ভয়ঙ্কর কথা ছিল, ওদের দুজনের শরীরের হাড় অবশিষ্ট ছিল না, শুধু মাথা বাদে বাকি শরীরটাকে জড়িয়ে কেউ যেন ঠিক সাপের মতো করে ফেলেছিল। মানে অনেক কাদা থকথকে হয়ে গেলে যেমন লম্বা অথচ নরম হয়ে থাকে, ঠিক তেমন। সদাশিব কথা বলে চলেছে, আর আমি কথাগুলো ভাবতে ভাবতে শুনে চলেছিলাম। একটা কথা কোথায় যেন শুনেছিলাম, সাপের শরীরের সঙ্গে মানুষের মাথার একটা ব্যাপার, কিন্তু মনে করতে পারছিলাম না। তখন সদাশিব বলছে, এমন ভয়ঙ্কর আপনি বিশ্বাস করবেন না ঠাকুর মশাই। গ্রামের অনেকেই তো বলেই ফেলল, শরীরটা যেন সাপের মতো কিছু জড়িয়ে রয়েছে, শুধু মাথাটা মানুষের মতো হয়ে তাকিয়ে রয়েছে। চোখ দুটো কেমন যেন সাদা ফ্যাকাশে মরা মাছের মতো দৃষ্টি। কিভাবে যে সে মৃতদেহ ওই হরিচরণ চৌধুরীকে জানিয়ে তারপর গ্রামের শ্মশানে পুড়িয়েছিলাম, সেসব দিনের কথা আর মনে করতে চাই না। তবে সাধুর কথাই ফলেছিল। সাধু যা বলেছিল তাই হয়েছে। সাধু বলেছিল ওই ছেলেরও মৃত্যু একদিন নামবেই, আর মৃত্যু যখন নামবে তখন সে কালো সাপ দেখবে। আপনি তো জানেন ঠাকুর মশাই, ও বাড়িটা আমি আগে যেতাম, কিন্তু কালো সাপ যখন মাধব দেখলো তখন থেকে আর বেশি যাই না। এই তো প্রায় হয়েই এলো, আর 2-3 দিনের মধ্যেই বোধহয়। সব কিছু কেমন যেন জলের মতো এবার পরিষ্কার হয়ে যেতে লাগলো আমার কাছে।
আর এটা বুঝতে পারছি কি ভয়ঙ্কর এক অভিশাপ মাধবের উপর নেমে আসতে চলেছে। সেই কথা মাধব নিজেও বুঝতে পারছে না। তাই তাড়াতাড়ি সদাশিবকে বললাম, আচ্ছা, সাধুর দেখা এখন কোথায় পাওয়া যাবে তুমি বলতে পারো? আর এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? মানে এমন কোনো উপায় যেটা... সদাশিব ঘাড় নাড়িয়ে বলল, সাধু বলেছিল এই বিপদ থেকে বাঁচার উপায় নেই বললেই চলে। নিজের জীবন দিয়ে সেই কাল সাপের তন্ত্রযজ্ঞে ভিটের রক্তের মধ্যে প্রবেশ করাতে হয়। তা এত সহজ নয়, তার ফল ফলবেই। সেই দিনই সদাশিবের ওখান থেকে ফিরে এসেছিলাম জমিদার বাড়িতে। হরিচরণ চৌধুরীকে এসে সমস্ত কথা বলতে তিনি কিছুক্ষণ গুম হয়ে চুপ করে বসেছিলেন। তারপরে বললেন, মায়ের যখন মৃত্যু হয় তারপর থেকে বাবা কেমন যেন হয়ে গেছিল, কিন্তু কিছু তাতে যে এমন কোনো সমস্যা হতে পারে তা ভাবতে পারিনি। যদিও বিয়ের সময় কমলা ভয় পেয়েছিল কয়েকবার, সেই তান্ত্রিকের জন্য বিপদটা হয়নি। কিন্তু মাধব তো কোনো তাবিজ পড়তে চায় না। আমি কি করব? আমাদের হাতে বেশি সময় নেই। আমি জানি মাধবের সঙ্গে আপনি বেশি কথা বলেন না, কিন্তু কেন বলুন তো? তার কারণটা কি? মাধবের মধ্যে আমার বাবার গুণ রয়েছে। সব থেকে বেশি মাধবের চোখ। মাধবের ওই চোখ হয়েছে আমার ছেলের চোখ হয়েছে মাধব, কিন্তু আমি পেয়েছি আবার আমার মায়ের চোখ। মুহূর্তের মধ্যে যেন হরিচরণ চৌধুরীর গোটা জীবনে কখনো সেই কালো সাপটাকে দেখতে না পাওয়ার অন্ধকারটা পরিষ্কার হয়ে গেল। আমি ভালো করে হিসেব করে দেখেছি, মাধব ভুল বলেছে। আজ হলো সেই রাত, আজ হলো সেই 1 মাস সম্পূর্ণ হবার রাত। আজ রাতে সে আসবে, আর সে যদি আসে তাহলে সে কিন্তু মাধবকে নিয়ে যাবে, আর রাতে আমাদের তৈরি থাকতে হবে। আমার কথায় হরিচরণ চৌধুরী চমকে উঠল। তার চোখের কোণে জল চিকচিক করছে। দীনদয়াল, কমলাবালা সকলকেই আমি সব কথা বললাম। তারপর কি হলো সবকিছুই তো আপনারা বুঝতে পেরে গেলেন। কিন্তু এই কাল সর্বযুগের তন্ত্র যদি রত্নাবালা নিজেই করে থাকে, তাহলে সে নিজেই নিজের পরিবারকে মারতে চাইবে কেন? সঠিক সময়ে বুঝতে পারবে হে। যাই হোক, যেটা বলছিলাম, অন্ধকার ধীরে ধীরে নামতে শুরু করতে সেই দিন কিন্তু আমরা কেউই ঘুমোলাম না। দোতলায় মাধবের ঘরের আশেপাশের 2টো ঘরেই আমরা রইলাম। একটা ঘরে আমি আর দীনদয়াল, আর অন্য ঘরে হরিচরণ চৌধুরী এবং কমলাবালা। একটু পরেই ঘরের ভেতর থেকে মাধবের কথা শোনা গেল। অবশ্য সন্ধেবেলা এসে মাধবের সঙ্গে আমি একবার কথা বলেছিলাম, কিন্তু তাকে এই ব্যাপারে কোনো কিছুই বলিনি। শুনতে পেলাম মাধব কাকে যেন বলছে, কে তুমি? তোমাকে আমি ছাড়া আর কেউ দেখতে পায় না কেন? কেন দেখতে পায় না? তুমি এখানে এলে কোথা থেকে? মাধবের কথার উত্তরে যেন আর কোনো কিছুই শোনা যায় না। ঘরের ভেতরে যেন কোথায় চাপা একটা শব্দ হচ্ছে। একটা অদ্ভুত জান্তব গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। ঠিক তখনই একটা চাপা মেয়েলি গলায় খিলখিলে হাসির শব্দ। ঠাকুর মশাই কি করব? এক্ষুনি আমরা ওই ঘরে চলে যাব নাকি? আমি তাকে সেখানে থাকতে বলেই আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলাম। সামনের দরজাটা বন্ধ। দরজার উপর ধাক্কা দিতেই বুঝতে পারলাম দরজা ভেতর থেকে শিকল দেওয়া। আরেকবার ধাক্কা দিতে যাব, তার আগে মনে হলো আমার পেছনে যেন কেউ এসে দাঁড়িয়েছে। ঠিক সেই সাধুর সঙ্গে সব সাধনার সময় জঙ্গলে শুয়ে থাকার সময় সাধু যেমন কাউকে দেখেছিল, ঠিক তেমনটাই যেন মনে হলো। সঙ্গে সঙ্গে পেছনে ঘুরতে একটা কালো ছায়ার মতো যেন পেছন থেকে মিলিয়ে গেল অন্ধকারে।
আর ঠিক তখনই ঘরের দরজাটা খুলে গেছে, আর আমি দেখতে পেলাম কোথায় ঘরের ভেতরে সেই বিছানা। ঘরের ঠিক মাঝখানে মেঝে থেকে মাটি ফুঁড়ে যেন ঘরের ছাদ পর্যন্ত উঠে গিয়েছে একটা মস্ত বড় বাঁশ ঝাড়, আর সেই বাঁশ ঝাড়ের গায়ে একটা কালো মোটা সাপ জড়িয়ে জড়িয়ে উঠে চলেছে উপরের দিকে। বিছানাটার এক পাশেই মাটির উপরে হুমড়ি খেয়ে পড়ে অদ্ভুতভাবে মাধব সেই দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, আমি ভয় পাই না, আমি ভয় পাই না তোমাকে। চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, নইলে নইলে গোটা গাছে আগুন লাগিয়ে দেব। মাধব সেই গাছের গায়ে উঠতে থাকা কালো মোটা সাপটার দিকে তাকিয়ে রইল। এত বড় সাপ আমি কখনো দেখিনি। ঠিক তখনই আমার চোখ চলে গেল ঘরের উপরের দিকে, মানে ছাদের দিক বরাবর। দেখতে পেলাম ছাদের ওপর থেকে উল্টো হয়ে ঝুলে নিচের দিকে তাকিয়ে রয়েছে একটা মাথা কাটা মেয়েদের শরীর। তার গোটা শরীর যেন কালো কুচকুচে, গলা থেকে রক্ত টপ টপ করে পড়ছে বাঁশ ঝাড়ে। ঠিক এমন সময় মাধব যেন দরজার দিকে তাকিয়ে আমাকে দেখতে পেয়ে মনে বল পেয়ে চিৎকার করে উঠল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি এসেছেন। দেখুন, দেখুন সেই ঘরের মধ্যে সেই সেই কালো সাপটা, সেই বাঁশ ঝাড়টাকে আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। এই কথায় কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আশ্চর্য, এতদিন তো সাপটাকে আমি দেখতে পাইনি, তাহলে এখন কি করে দেখতে পেলাম? কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে যেন প্রচণ্ড কিছুর একটা ধাক্কায় আমি ঘরের ভেতরে গিয়ে ঢুকলাম, আর মুখের ওপরে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। দেখি মাধব কখন যেন আবার সামনের দিকে তাকিয়েছে। তার গোটা শরীর স্থির, মুখটা নিচের দিকে ঝুঁকে রয়েছে। আমি প্রাণপণে ডাকলাম, মাধব, মাধব, ওখান থেকে উঠে এসো। ওখানে তুমি বসে আছো কেন? ওখান থেকে উঠে এসো বলছি। ঠিক তখনই মাধব মাথা তুলল। তার মাথাটা আস্তে আস্তে পেছনের দিকে ঘুরে এসেছে, মুখটা হাঁ করা, চোখ দুটো বীভৎসভাবে উপরের দিকে তাকিয়ে রয়েছে। আর তখনই আমি একটা জিনিস আবিষ্কার করলাম। দেখতে পেলাম কথাটা বলে তারানাথ চুপ করে গেল, যেন অনেক দিন আগের ঘটনা। সেই দৃশ্যটা চোখের সামনে দেখতে পাচ্ছে। আমি আর কিশোরী প্রায় উত্তেজিত হয়েই তাঁকে বললাম, তারপরে কি হলো? তারপরে কি হলো সেই কথা যে তোমাদের কি করে বলে বোঝাবো সেটাই আমি বুঝতে পারছি না। দেখতে পেলাম ছাদের দিক থেকে আসা সেই কাটা বিভৎস মূর্তির গলা থেকে বেরিয়ে আসা টপ টপে রক্তটা গিয়ে পড়ছে মাধবের হাঁ করা মুখের ভেতরে, আর তার গোটা শরীরটা যেন একটু একটু করে কালচে হতে শুরু করেছে। ঠিক তখনই মাধবের গলা থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত মেয়েলি গলার কণ্ঠস্বর। যেন মনে হলো এই গলা আমার চেনা, কিন্তু চিনতে পারছিলাম না। এই বংশের যে রক্ত দূষিত হয়েছে তাকে তাকে আমি কিছুতেই বাঁচতে দেব না। রক্ত 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 নিয়ে যাবে ওই ওই কাল সাপ, ওই কাল সাপটা। আমি কি করব বুঝে উঠতে পারছি না। এমন সময় মনে হলো আমার কানের কাছে যেন সেই গ্রামের শেষে ছেড়ে আসা সাধুর কণ্ঠস্বর শুনতে পেলাম। আমার গোটা শরীর তখন থর থর করে কাঁপছে। কি করব বুঝতে পারছি না। এতদিনের তন্ত্র মন্ত্র শিক্ষা সব কিছু যেন মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছি। শুনতে পেলাম সাধু বলছে, বলেছিলাম না চরম বিপদের মধ্যে তুমি পড়বে,
কিন্তু সে বিপদ থেকে তোমায় বাঁচানোর জন্য এখানে আমি আছি। এখান থেকে তোমায় যে খালি হাতে ফিরতে হবে তারা না। আমি তখন হাঁটু মুড়ে মেঝের উপরে বসে রয়েছি। মাধবের মুখে এসে সেই পড়া কালচে রক্ত যেন ভরে গিয়ে গড়িয়ে পড়তে লাগলো নিচের দিকে। এতক্ষণে সামনের দিকে চোখ পড়ল। বাঁশ ঝাড়ের গায়ে এসে সেই কালো সাপটা ঘুরে চলেছে। যেটাকে এতক্ষণ সাপ বলে মনে হলো, তার মাথা কিংবা লেজ কোনোটাই দেখতে পাচ্ছি না। যেন অন্তহীন কোনো একটা কালের চাকা এমনভাবে ঘুরে চলেছে। এইবার গোটা গাছটা যেন থরথর করে কাঁপতে লাগলো। অবাক হয়ে দেখতে পেলাম সেই কালো উপরে রক্ত যেটা মেঝেতে পড়ছিল, তার ভেতর থেকে একটা কালো রক্তের রেখা সোজা গিয়ে ঠেকছে সেই বাঁশ ঝাড়ের কাছে। মনে পড়ল বাইরে রয়েছে সবাই, কিন্তু কারোর কোনো শব্দ শুনতে পেলাম না। আশ্চর্য হয়ে মোহাচ্ছন্নের মতো সেখানে চুপ করে বসে থাকতে থাকতে একসময় আবিষ্কার করলাম কে যেন আমায় টানতে টানতে ঘর থেকে বাইরে বার করে নিয়ে যাচ্ছে। তারপরে আর কিচ্ছু মনে নেই। ঘরের দরজার ওপাশে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলাম আমি। মোহাচ্ছন্নের মতো এতক্ষণ তারানাথের কথাগুলো শুনে চলেছিলাম। এবার বললাম, তারপরে কি হলো? জ্ঞান যখন ফিরল তখন দেখলাম থমথমে মুখে আমার এক পাশে বসে রয়েছে দীনদয়াল। আমায় জাগতে দেখে তাড়াতাড়ি আমায় ফিরে থাকতে বলে বাইরে চলে গেল। একটু পরে হরিচরণ বলল, ঠাকুর মশাই, মাধবকে ঠিক তার বাবার মতোই বাড়ির পিছনে পাওয়া গেছে। গোটা শরীরটা যেন কেউ হাড়গোড় ভেঙে দিয়ে একদম গলিয়ে দিয়েছে। শরীরে বড় বড় লাল চাকা চাকা দাগ। আপনি আসবেন? আমি উঠে পড়েছিলাম, কিন্তু মাধবের সেই মৃতদেহ দেখার মতো ক্ষমতা আমার মধ্যে ছিল না। কেন জানি না গোটা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আবার লুটিয়ে পড়েছিলাম। তার 3 দিন পরে যখন আমার জ্বর সুস্থ হয় এবং সবকিছু ঠিক হয়, তখন সেই সাধু আমায় নিতে এসেছিল। ওদের সঙ্গে কি কথা হয়েছিল জানি না, তবে সেই সাধুর সঙ্গে লক্ষণপুর ছেড়েছিলাম। পথে শুধু সাধু আমায় একটা কথা বলল, এ সমস্ত প্রশ্নের উত্তর তুমি আমার কাছে চেও না, তোমায় আমি বলতে পারবো না। তবে মনে রেখো, এই চৌধুরী বাড়িতে যে কাল সর্পযোগের তন্ত্রের বীজ রত্নবালা বপন করে গিয়েছিল নিজের রক্ত দিয়ে, তা সম্পূর্ণ হলো। একটা কথা বুঝতে পারছি সাধু বাবা, রত্নাবালার সেই তন্ত্রের কারণে গোবিন্দ, মাধব এবং হরিচরণের পিতা মারা গিয়েছিল। কিন্তু হরিচরণের কিছু হলো না কেন? সাধু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হরিচরণের চোখে কোনো লোভ ছিল না, সেই লোভ ছিল বাকিদের চোখে। সেই কারণেই ওদের কাউকে ছাড়েনি। তবে এবার চৌধুরী বংশ নির্বংশ হলো, আর কোনো চিন্তা নেই। আরও একটা কথা বুঝতে পারলাম না। আগের রাতে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর দৃশ্যটা বারংবার মনে পড়তে লাগলো। এটাও মনে ছিল মাধব যেভাবে আমার দিকে তাকিয়েছিল সেটাকে ঠিক সেই কথাটাই বলে। একটা কালো কুচকুচে সাপের মাথাটা ঠিক যেন মানুষের মতো। তারানাথ চুপ করতে আমরা উঠে পড়লাম। আমাদের কারো মুখে কোনো কথা যাচ্ছিল না। আকাশ পরিষ্কার হয়ে এসেছিল। আমরা ধীরে ধীরে হেঁটে গেলাম ট্রাম রাস্তার দিকে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প কাল সর্পের মায়া। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে ঋতম, সৌম্যজিৎ, প্রণীত, উর্নিশা, জ্যোতির্ময়, সুজন, সৌর, সোমা এবং
সৌমিতা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।